বন্ধুরা, ঘটনাটা ছিল ঠিক এইরকম। আষাঢ় মাস, আগেকার সময় যখন আষাঢ় মাস আসতো, চারিদিকে অন্ধকার মেঘে সারাদিন টিপ 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 করে অঝোর বৃষ্টি হতো। তো একদিন এই আষাঢ় মাসে হঠাৎ করে সাজ্জাদ এবং রবিউল নামে যে দুই বন্ধু, তারা দোকান বন্ধ করে বাড়ির পথে আসতেছে। তো তখনও বৃষ্টি পড়তেছিল হালকা পাতলা। তো তখন সাজ্জাদ নামের যে ছেলেটা, সে ছিল একটু সাহসী, আর রবিউল নামের ছেলেটা সেও মোটামুটি সাহসী ছিল। তো দুই বন্ধু বলতেছে যে বৃষ্টি এখন এটা থামার মতো না, চ দুইজনে বাড়ির যাই বলতেছে। তখন রবিউল বলতেছে, হ্যাঁ বৃষ্টিটা চারিদিকে অন্ধকার, আরো ঘন কালো মেঘে ছায়া আসতেছে, চ বাড়ির যাই। এ কথা বলার পর তখন দুইজনে সাইকেল নিয়ে বের হয়। তো দুই বন্ধু সাইকেল নিয়ে চলে আসতেছে, এইদিকে আস্তে আস্তে মেঘের ডাক শুরু হয়ে গেল। তো ঠিক ওই রকম ভাবে টিপটিপানি বৃষ্টির মধ্যে রবিউল এবং সাজ্জাদ দুই বন্ধু চলে আসতেছে সাইকেল নিয়ে। আস্তে আস্তে বেশ কিছু দূর আসার পর তখন সেই মেঘ হঠাৎ করে এত জোরে গর্জন ছাড়ে, গরমর গরমর করে, মানে গ্রাম করে একটা ডাক ছাড়ে। তো তখন তারা একটুখানি ভীতু সংকস্ত হয় যে এত জোরে মেঘ ডাকিতে যদি এই বৃষ্টি আসে সারা রাতেও ছাড়বে না। তো চ বন্ধু তাড়াতাড়ি সাইকেল চালা, এই কথা বলতে বেশ কিছু দূর যাওয়ার পর আবারও তাদেরকে বৃষ্টি একদম চারিদিক থেকে ঘিরে ধরে। বৃষ্টির পরিমাণ আর তীব্রতাটা এতটাই ছিল যে মানে বৃষ্টির টোপগুলো খুব বড় বড়, তাদের শরীর ভিজে যাচ্ছে। তো আশেপাশে কোনো দোকানপাট বা কোনো বাড়ি নেই, কিন্তু হঠাৎ করে তাদের লক্ষ্য আসে যে একটা পরিত্যক্ত বাড়ি। তো তখন সে রবিউল বলে, বন্ধু ওই যে একটা পুরানা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে দাঁড়া, এই বৃষ্টি তো আর থামবে না, যাতে যাতে গা আরও ভিজে যাবে, যতটুকু ভিজেছি এটা তাও শুকে যাবে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে গেলে আরও ভিজে যাবে। তো তখন তারা দুইজনে প্ল্যান করে সেই পরিত্যক্ত বাড়িতে দাঁড়ায়। দাঁড়ানোর পর তাদের শার্ট খুলে মাথা এবং গা হাত পা মোচন করে, মুছতে মুছতে এক পর্যায়ে হঠাৎ করে সেই বাড়ি থেকে একটা নুপুরের শব্দ আসে। ঝন 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 করে একটা নুপুরের শব্দ আসে। তখন সে সাজ্জাদ নামের ছেলেটা রবিউলকে বলে, বন্ধু দেখ তো একটা নুপুরের শব্দ আসতেছে কেমন জানি। তো তখন রবিউল বলে ওঠে যে এই বৃষ্টির মধ্যে চারিদিকে মেঘ ডাকিছে, তুই আবার নুপুরের শব্দ পালো কোনটি? এই বৃষ্টির শব্দ তো এমনি তো কিছু শোনা যাচ্ছে না, তুই আবার নুপুরের শব্দ পালো কোনটি? তো এ কথা বলার পর তখন তারা নিজেদের কাপড় চোপড় দিয়ে শরীর মোছা চাঁচা করার পর তারা দুজন গল্প করতেছে। গল্প করতে করতে আস্তে আস্তে এক পর্যায়ে সে নুপুরের শব্দটা বেশি হয়, ছন 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 করে নুপুরের শব্দটা বেশি হয়। তখন সেই সাজ্জাদ বলে, দোস্ত তখন বলেছিলাম যে নুপুরের শব্দ, এতে দেখ এখন শুনে দেখ। তো তখন বলতেছে কদ্দূর, করতে কানটা একটু স্থির কর, দেখ শোনা পাবো। তো তখন দুইজনে যখন স্থির হয় তখন দেখে যে হ্যাঁ ছন ঝন করে নুপুরের একটা শব্দ হচ্ছে। তো এক পর্যায়ে তখন তারা কিছু কেয়ার মনে না করে আবারও তারা সেই গল্প শুরু করে। তো তখন শব্দটা আস্তে আস্তে যখন তাদের কাছে চলে আসলো তখন তারা স্পষ্ট ভালোভাবে শব্দটা শুনতে পারলো। তো তখন তারা দুইজন একে অন্যের হাত ধরে বলতেছে, চত দেখি কিসের শব্দ, এটা নুপুরের। তো আস্তে আস্তে যখন তারা কাছে যায় শব্দটা আরো দূরে যায়, শব্দটা আরো দূরে যায়, যত কাছে যায় শব্দটা দূরে যায়। এক পর্যায়ে তখন তারা বলে ওঠে, কে ওখানে, কে? নুপুরের শব্দ, কোন মহিলা আছে? এই কথা বলার পর তখন তারা আস্তে আস্তে কাছে যায়, যাওয়ার পর তখন তারা নুপুরের শব্দটা আর পায় না, কিন্তু চারিদিকে তারা খোঁজাখুঁজি করে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়, আ করে চিৎকার করে ওঠে। তখন তারা আস্তে আস্তে সেই দোতলার দিকে ওঠে। সেই পরিত্যক্ত বাড়ি, বড় বাড়ি এবং অনেকগুলো রুম ছিল। তো তখন আস্তে আস্তে তারা দোতলার দিকে ওঠার পর চারিদিকে খোঁজাখুঁজি করে দেখেন নাই, কিন্তু হঠাৎ করে এক কোণার থেকে শব্দ, আবারও চিৎকার ভেসে আসে, যে বাঁচাও বাঁচাও বলে একটা চিৎকার শব্দ ভেসে আসে। তো তখন তারা আস্তে আস্তে কাছে যায়, যাওয়ার পর সেই দরজার কাছে দেখে যে হো 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 হো, মানে কেমন জানে একটা কান্নার আওয়াজ হচ্ছে। তখন তারা দুইজনেই বলে, কে ওখানে, কে ওখানে? তো এক পর্যায়ে তখন দেখে সে আওয়াজটা আরও একটু বেশি হয়, কিন্তু যে দরজাটা লাগানো ছিল সেটা তারা বুঝতে পারে, এবং যে ফুটা দিয়ে দেখবে বা কোনো ছিদ্র দিয়ে দেখবে কোনো স্কোপ নেই। তো যাই হোক, এক পর্যায়ে তারা খোঁজাখুঁজি করতে করতে শালকাঠের দরজা ঘুনে খাওয়া এক পর্যায়ে তারা এরকম দরজা ঠক 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 করতে করতে দেখে
যে একটা ঘুনে খাওয়া ঠিক এতটুক পরিমাণে একটা ছিদ্র ছিল। এইভাবে আঙ্গুল দিয়ে যখন ঘুতা মারে তখন সে ছিদ্রটা বের হয়। আর যখন বের হয়, সাজ্জাদ নামের সে বন্ধুটা আগে এরকম চোখ দিয়ে দেখে। যখন চোখটা লাগানোর পর সে তো চিৎকার করে ওঠে, ওরে বাবা করে ওঠার পর সে পিছনে 2 ধাপ হাঁটে। তখন রবিউল বলে, কী হয়েছে কী হয়েছে? হচ্ছে আমি এটা কী দেখলাম। তখন রবিউল আবার পুনরায় চোখ লাগায় তখন সেও দেখে যে একদম দানব আকৃতির একটা মানুষ, চোখ জলজ্যান্ত, মানে আগুনের গোলার মতো চোখ, এবং তার চেহারাটা বিকট আকারের, হাতের নখ ছিল বড় বড়। এই জিনিসটা দেখে তখন সে ভয় পায়। তখন ওখান থেকে তারা দৌড় মারতে লাগে, দৌড় মারার পর তখন আস্তে আস্তে যত জোরে দৌড়ায় তখন মনে হচ্ছে যে রাস্তা ফুরাচ্ছে, কিন্তু আসলে তখন তারা ওখান থেকে নড়তে পারতেছে না। তারা মনে করতেছে যে সামনের দিকে আগায় যাচ্ছে, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারতেছে না। এক পর্যায়ে সেই রবিউলের রূপ ধরে তখন সে ভিতর থেকে মানুষটা বের হয়ে আসে। আসার পর বলে, কে রে, তোরা হাঁপাচ্ছ কি জন্যে, আর এত জোরে দৌড়াচ্ছ কি জন্যে? তো তখন সাধারণ মানুষের কণ্ঠে যখন কথাটা বলে, তো তখন দেখে যে আর কেউ না, সেই রবিউলই ওখানে দাঁড়ায় আছে এবং বলতেছে, কোচে আরে আমি রবিউল, তোর বন্ধু রবিউল। কোচে তাহলে এই কে? তারা দুইজনে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আসলে কে রবিউল আর কে এই অলৌকিক কাণ্ডের এই মানুষটা, মানুষরূপী দানব। তো তখন বলতেছে, বন্ধু আমি রবিউল, ওই হচ্ছে দানব। তো তখন বলতেছে, না এই তো আমার সঙ্গে ছিল। তো এক পর্যায়ে এরকম করতে করতে তখন তারা দুইজনে আবারও দৌড় মারে, কয় দৌড়াস না আমাকে থুয়ে যাস না বন্ধু আমাকে থুয়ে যাস না, আমি তোর বন্ধু। এই কথা বলার পর তখন সে ওখান থেকে দৌড় মারতে মারতে এক পর্যায়ে সে 2তলা থেকে যখন নামতে লাগে, পা স্লিপ করে সেই সাজ্জাদ নামের ছেলেটা পড়ে যায়। যাওয়ার পর সে সিঁড়ি থেকে ঘুরতে চলে আসে সেই কূপের কাছে। বাড়ির মাঝখানে একটা কূপ ছিল এবং সেই কূপের কাছে চলে আসে দেখে সেখানে রবিউল বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন রবিউল নামের এই বন্ধুটা যখন পড়ে আছে অজ্ঞান হয়ে বৃষ্টির ভিজতেছে, এই না দেখে সে ছিচুর কাঠে উঠে দৌড় মারতে লাগে। তখন ভিতর থেকে কে যেন একটা ফটাসকে বাড়ি মারে, একদম মানে খামচনা এক বাড়ি মারে। সে ছিটকে চলে যায়, সে পুনরায় কূপের কাছে যায়। সেও অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন সে ওই বৃষ্টিতে ভিজে দুইজনে সারা রাত কেউ তাদের খোঁজ নেন। পরের দিন সকাল হয়, তাদের 2 পরিবার একে অন্যের বাড়িতে চলে যায়। যাওয়ার পর তখন সে বলে যে রবিউল আসেনি কালকে রাতে। বলে তো না। কয় সাজ্জাদ? কয় না। কয় তাহলে এরা দুইজন গেল কোনটি বৃষ্টির মধ্যে? তো আস্তে আস্তে এক পর্যায়ে তখন তার মা এবং দুজনের মা বাবা বলে হয়তো বৃষ্টিতে তারা দোকানেতে আসে। তো এক পর্যায়ে দোকানে গেল। কয় তাহলে তোমরা দেখুন একজন দোকানে যাই দেখো তো দোকানেতে আছে নাকি। তো তখন দোকানে যাওয়ার পর দোকানের মালিককে জিজ্ঞাসা করা হয় যে আসলে রবিউল আছে কি না। তার মালিকও বলে যে না, রবিউল এবং সাজ্জাদ কালকে রাতে দুইজনেই চলে গেছে বাড়িতে। কয়টা বাড়িতে আসেনি? কয় না। তো তখন তারা বলে যে কালকে রাতেও তো বাড়ি যায়নি, এমনকি কোনো বন্ধু বান্ধব কালকে রাতে তো অনেক মেঘ ডাকাডাকি করে, তার সারা রাত তো অঝড় বৃষ্টি। তো দেখেন দেখি আশেপাশে খুঁজে খাজে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ি। তো এক পর্যায়ে তখন তারা তাদের আত্মীয় স্বজনের বাড়ি যেগুলো কাছে কুলে বা বন্ধু বান্ধব, তখন তাদের বাড়িতে যায় দেখে খোঁজার পর তখন সবাই বলে যে না। তো এক পর্যায়ে হঠাৎ করে সে আবারও পুনরায় যখন ফিডব্যাক করে, সেই সাইকেলটা দেখে বুঝতে পারে যে এরা এই ভাঙা বাড়িতে আটকা পড়ে আছে। যখন যাওয়ার পর দেখে যে দুইজনে সেই কূপের পাড়ে পড়ে আছে, সেন্সলেস অবস্থায় সারা রাত বৃষ্টিতে ভিজে ওই রকমভাবেই পড়ে আছে। তো তখন এক পর্যায়ে তাদের সেই রবিউলের বাড়িতেও খবর পাঠানো হয়। তার পরিবারের লোকজনও আসে দেখে যে এই অবস্থা। তখন বলতেছে এরা এখানে কেন? কয় তা তো আমি জানি না, আমিও তো এসে দেখি এই অবস্থায় পড়ে আছে। তো আমি সঙ্গে সঙ্গে খবর দিলাম। তখন তারা স্যাং করে তুলে নিয়ে যায়, দুইজনের বাড়িতে নিয়ে যাওয়ার পর তখন যেভাবে হোক অনেক কষ্ট করে তাদের জ্ঞান ফিরানো হয়। যখন জ্ঞান ফিরে তখন তারা চিৎকার করে ওঠে যে ওরে বাবারে মরে গেলাম, বাঁচাও করে চিৎকার করে ওঠে। এই কথা বলার পর তখন তারা বাবা মা বলে, কি হয়েছে বাবা, কি হয়েছে? মানে আমি কোথায়? তখন বলে যে তুই বাড়িতে আসো, কালকে সারা রাত ওই জায়গা ছিল। কয় যে আমাকে মারে ফেলবে, আমাকে বাঁচাও। কয় কে? কয় কালকে রাতে আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছিল। তো বন্ধুরা, এই যে পরিত্যক্ত বাড়ির যে ঘটনাটি
আমি যা আপনাদের কাছে উপস্থাপনা করতেছি, জানি না কেমন লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা তখন তার পরিবারে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে এবং সেই রবিউল নামের যে ছেলেটি আসলে এই ঘটনাটি ঘটার কয়েকদিন পরে সে মারা যায়। তো শুধু বেঁচে থাকে সাজ্জাদ। তো এই বাড়ির যে ঘটনাটি আসলে এই বাড়িটি ছিল একটা জমিদার বাড়ি, দোতলা বিশিষ্ট। তো এই যে গল্পটা বললাম, এখন এই বাড়ি সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত আরো ভালো করে আলোচনা করে বলতেছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তো এই বাড়িটি যেটা যখন নির্মাণ করা হয়, অনেক পুরাতন একটি বাড়ি। তো যখন নির্মাণ করা হয় ঠিক তখন সেই সময় বাড়িটি নির্মাণের আগে 3টা কবর পাওয়া যায়। তো তখন সেই মিস্ত্রিরা তাদের এই কবরের মাটিগুলো যখন তুলে দেখে মাটিগুলো এক ধরনের কালচে মাটি। তো তখন তারাও একটু সন্দেহ হয় যে আসলে এটা কবরের মাটি। তারা সন্দেহ ভজন করে যে আসলে এটা একটা কবরের মাটি না হলে তো এরকম কালচে হয় না। তো যাই হোক, তখন তারা সেই জমিদারের যে জায়গাটা কিনে নিছে তাকে জিজ্ঞাসা করে এটা কি কোনো কবর ছিল নাকি। তো বলতেছে না, আমি কোনো কবরের জায়গা কিনিনি, আর যার থেকে জায়গাটা কিনেছি একদম ফ্রেশ জায়গা দেখেই কিনেছি। তো এটিতে কোনো কবর টবর ছিল না। তো যা থাকে থাক, তুমি তোমাকে মতো বাড়ি করো। তো এই কথা বলার পর তারা তাদের মতো করে কাজ শুরু করার পর কাজ হয়ে যায়। হওয়ার পর কাজ শেষ করে যখন বাড়িতে যায়, আর যে লেবারটা মাটিটা খনন করে গভীর রাতে সে স্বপ্নে দেখে যে সে একটা কবরস্থান ছিল এবং সে কবরস্থানটা ছিল অপরিতৃপ্ত, মানে যে লোকগুলো মারা যায় তাদের সেই কবরস্থান, সেখানে 3টা কবর ছিল, তারপরে আর কোনো কবর পড়েনি। তো তখন সে স্বপ্নে দেখে কবরস্থান এবং তাহাকে বলা হয় যে তুই এখানে কাজ করবি না, যদি কাজ করিস তোর বংশতে কিন্তু বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। এই কথাটা তাকে বলার পর সে ফাঁত করে চেতন পায়। পরের দিন সে যখন কাজে যাবে তার আগে সে মিস্ত্রিরা ডাকতে আসে, বলে যে না, আমি ওখানে কাজ করব না। বলে কে? কয় যে ওটা একটা কবরস্থান ছিল, আমি রাতের বেলা এইভাবে স্বপ্ন দেখি। আরে মহাতন তো কয় যে ওটা কোনো কবরস্থান না। কয় না, আমি ওই জায়গায় কাজ করবো না, আমার ভালো লাগে না, আমি যাবো না। তো তখন সে ওই অজুহাত দিয়ে চলে আসে। আসার পর তাদেরকে বলেও যে ওটা একটা কবরস্থান ছিল, কেননা এক জায়গায় একসঙ্গে কাজ করে কেউ কারো ক্ষতি চায় না। তো এই বিষয়টা বলার পর তখন সেই হেড মিস্ত্রি এবং নতুন করে আবার জোগাড়দার সব কিছু নেয়। তো বন্ধুরা, আগে যে বাড়ি করতো সেটা হচ্ছে চুন সুরকির বাড়ি, চুন এবং সুরকি দিয়ে গাঁথনি গাঁথা হতো। তো হেড মিস্ত্রিকে বলার পর সে হেড মিস্ত্রি পুনরায় যায় সেই জমির মালিককে বলে যে দাদা, এটা তো নাকি কবরস্থান ছিল। তোদেরকে কে বললো রে? হচ্ছে যে কালকে যে লেবারটা ছিল ওই স্বপ্নে দেখেছে, ওই জন্যই আর কাজ আসেনি। কয় শালা, আমি নিজের জমি আলার কাছ থেকে শুনেছি, কোনো এটা কিছুই ছিল না। তারপর কচ্ছে আপনি একবার ভালো করে শুনলে হয় না? কয় না, আমি শুনেছি তোরা কাজ করতো, বলে কিছু নেই, কাজ করা। মানে লোকটাও এক ধরনের জেদি টাইপের। তো এক পর্যায়ে তখন তারা কাজ করতে করতে বাড়ি যখন মোটামুটি প্যাসিডটা যখন ওঠে, ছাদ দিবে ঠিক সেই সময় একটা অঘটন ঘটে। যে লেবারগুলো কাজ করতে করতে একজন হুট করে সেখান থেকে পা স্লিপ করে সেখানে স্পটে ডেড হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত উঠে সেখানেই ডেড হয়ে যায়। তো তখন তারাও একটু মনের মধ্যে একটা কৌতূহল জাগে, একটা ভয় জাগে যে ঠিক এই এতদিন থেকে কাজ করেছি, এই ঘটনা তো ঘটেনি, হঠাৎ করে এই লোক পড়লো আর মূল্য আর এই জায়গা কিচ্ছু নেই। তখন তাদের মনে একটা ভয় হয়। তো এক পর্যায়ে তখন তারপরে সেই মহাজনকে তারা আবার পুনরায় বলে, কয় তোরা কাজ করলে কর, না করলে তোরা যা, অন্য মিস্ত্রি লাগাবো। তো তখন সেই সময় গরিব মানুষ কাজ করাই লাগবে পেটের দায়ে, ওই না করলে আর একজন করবে। তো তারপরেও তখন তারা বলে যে ঠিক আছে আমরা কাজ করব। তো তখন যে লোকটা মারা যায় তখন 1 কান 2 কান হতে হতে এলাকার লোকজন জানাজানি হয়ে যায়। তো তখন সেই সূত্র ধরে সেই সুবাদে তখন কিছু টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়, যে এই টাকাটা দিলাম, আমি তো জীবন ফেরত দিতে পারবো না, তো আমি এই টাকাটা দিলাম, ভবিষ্যতে তোমরা কিছু করে খাও। আর আমার তো অনেক জমি জমা, এখান থেকে আমি তোমাকে 2 বিঘা জমি দিলাম, এই 2টা চললে তোমরা মানুষ সেন করে খাও। তো এই জিনিসগুলো নিয়ে তখন মিটমাট করে ফেলো। তো এক পর্যায়ে তখন তারপরের দিন থেকে তারা আবার পুনরায় বাড়ির কাজ শুরু করে এবং বাড়িটা পুনরায় কমপ্লিট করে। বাড়ির মাঝখানে একটা কূপ ছিল, যেটা বলা হয় চারিদিকে বাড়ি এবং মাঝখানে একটা কূপ, এবং সেই জমিদার লোকটা ছিল হিন্দু, আর তখন হিন্দুদের জমি জমা বেশি ছিল। তো
তো এইরকমভাবে সম্পূর্ণ বাড়ি সাজায় নেয়। নেওয়ার পর বাড়িতে যখন ওঠে পূজা পরব করে 100 জন লোককে খাওয়ানো হয়, বিশাল একটা ধুমধারাক্কা আয়োজন করে খাওয়ানো হয়। খাওয়ানোর পর তারা বাড়িতে যখন পার হয়, সেই দিন রাতের বেলা, প্রথম রাতের বেলা যখন থাকতে যায়, তখন একটি ঘটনা ঘটে। হঠাৎ করে অনেকগুলো রুম ছিল বাড়ির মধ্যে, যেহেতু জমিদার বাড়ি অনেক রুম ছিল, বৈঠকখানা ছিল। তো হঠাৎ করে তার যে রুমে যে থাকে তার পাশের রুমে যে একটা কবরস্থান পড়েছিল, ঠিক সেই রুমে বিড়ালের একটা চিৎকার, করে একটা চিৎকার, মনে হয় বিড়ালে মারামারি লাগছে, এত জোরে চিৎকার করে আর ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে, এই কেড়ে 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 করে লাফ দিয়ে ওঠে। তো তখন কুপি বাতি নিয়ে যখন যাচ্ছে আর বিড়ালের আওয়াজটা শুনিচ্ছে, তো ঘরের মধ্যে এক পর্যায়ে ঘর খুলে দেখে সে ঘরে কোনো বিড়াল আর নাই। প্রথম দিন এরকমভাবে গেল। দ্বিতীয় দিন ওঠে, ঘুম থেকে ওঠার পর পূজা পরব সারার পর তখন বলতেছে যে কী হয়েছিল বাবা রাতে, আরে ঘরের মধ্যে বিড়ালে মারামারি লাগছে। তো যাই হোক, এক পর্যায়ে তো এই ঘটনাটা ঘটার ঠিক 3 দিনের মাথা তার একটা সন্তান ছিল, বড় ছেলে। সে গভীর রাতে ঘুমাতে গেছে নিদ্রায়, এবং সে ঘুমের মধ্যে দেখতেছে ঠিক এত বড় পরিমাণে একটা হ্যাচাকের আলোর মতো তার ঘরের মধ্যে তার কাছে আসতেছে, ঠিক এত বড় একটা হ্যাচাকের আলোর মতো। কিন্তু আসলে ওটা পুরোপুরি হ্যাচাকের আলো ছিল না, ওই কোয়ালিটি এত বড় একটা দলা তার কাছে আসতেছে। তখন সে ভাবতেছে, মানে ঘুমের মধ্যেই দেখতেছে স্বপ্নে। তো হঠাৎ করে যখন চোখটা তার খুলে, তখন দেখে সত্যি সত্যি ঘরের কোণার থেকে সে হ্যাচাকের আলোটা আসতেছে। সে তখন ওরে বাবার করে চিৎকার করে ওঠে। ওঠার পর তখন সে ঘরের কোণাতে যায়, জড়সড় হয়ে বসে আর চিৎকার করে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, আমার ঘরে এটা কি, বাবা বাঁচাও। তো এক পর্যায়ে তখন তার বাবারা যখন চিৎকারের আওয়াজটা শুনতে পায়, অনেকক্ষণ ধরে চিৎকার করতেছে, সেই ছেলেটা ঘামে অস্থির হয়ে গেছে এবং চিৎকার করতেছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। এক পর্যায়ে তার বাবা সেই কুপি বাতি নিয়ে যখন তার ঘরের কাছে চলে আসে, দেখে তখন সে হ্যাচাকের আলোটা নেয়। কিন্তু যখন তার ঘরের আগ পর্যন্ত যখন আসে, তখনও বোঝা যাচ্ছিল যে ঘরের মধ্যে আলো পরিষ্কার একটা ফটফট ফটফট করতেছে। কেননা আগেকার ঘরে দরজার সামনে একটা ভেন্টিলেটর লাগানো থাকতো এক জাতীয়, তো ওই আলো দিয়ে দেখা যাচ্ছে আলোটা আসতেছে। ঠিক যখনই দরজার কাছে আসে, দেখে সে আর আলো নাই। তখন দরজা খুলে দেখে তার ছেলে থর করে কাঁদতেছে ভয়ে। তো বলতেছে, বাবা আমি আর এই ঘরে থাকবো না, বাবা আমাকে মেরে ফেলবে না। কি এই জিনিসটা ছিল, এই জিনিসটা কি ছিল? তো যাই হোক, এক পর্যায়ে তখন সেই ছেলেকে তার পাশের রুমে নিয়ে যাওয়ার পর তখন সেই রুমে থাকে। পরের দিন তারা ঠাকুরের কাছে যায়। যাওয়ার পর তখন বলে যে আপনারা ঘরের মধ্যে ঠাকুর তুলেছেন, আরও একটা মন্দির করেন, করে সেখানে কালী ঠাকুরের পূজা করেন, তাহলে জিনিসটা আস্তে আস্তে উধাও হয়ে যাবে। তো সেই ঠাকুরের কথা অনুযায়ী তারা একটা কালী ঠাকুর নিয়ে আসে, থান করে। তো সে থান অনুযায়ী তখন পূজা করা শুরু করে। তো বন্ধুরা, এই গল্পের আরও একটি কাহিনী আছে। এই যে কালী ঠাকুরকে যে থানটা যেটা বসালো, যে থানে, এই থান সম্পর্কে আরও একটি গল্প আছে, যেটা শোনেন আপনাদের গায়ের কাটা একদম শিরে উঠবে। তো এটা আপনাদেরকে আগামী এপিসোডে আমি শোনাবো। তো তখন সেই কালী ঠাকুরের পূজা করে প্রতিদিন, এবং তারা ঠিকঠাক মতো থাকে। একদিন হঠাৎ করে রাতের বেলা সেই জমিদার নাপাক শরীরে তার ঘরের মধ্যে যায় শোয়, এবং মধ্যরাতে কে জানি তার গলায় এরকম খাপ করে চাপে ধরে বলে, আমার বুকের উপর তুই ঘর বানিয়ে আছিস, আবার নাপাক শরীরে তুই থাকবি, এটা কখনো হবে না, আজকে তোকে তুই মেরে ফেলবো। তো এই কথা বলার পর তখন সে ঘুমের মধ্যে অচমকায় তাঁত এরকম ছটফট করে লাফায়। তখন সে লোকটা বলে, যদি জীবন নিয়ে যদি বাঁচতে চাস তাহলে এই বাড়ি পরিত্যাগ করে চলে যা। তোর এই থাকার কারণে আমরা কষ্টের মধ্যে আছি, কারণ এমনি তো আমরা কষ্টের মধ্যে থাকি, তারপরে এই নাপাক শরীরে তোদের এই অত্যাচার, আরও কষ্টের মধ্যে আছে। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে তোরা চলে যা, আর না হলে তোর বংশের কিন্তু বাতি দেওয়ার মতো কাকত হবো না। এই কথা বলার পর তখন সে এরকমভাবে গলা তখনও ছাড়ে না, মানে আস্তে আস্তে গলা আরও চিপে ধরে, কয় তুই যদি মরে যাস তাহলে এই বাড়ি পরিত্যক্ত। তখন আবার পুনরায় বলে, তুই যদি মরে যাস, তোকে যদি মারে ফেলি তাহলে এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে, কেউ ওই বাড়িতে থাকবে না। তো এক পর্যায়ে এরকম থাপাথাপি করে আর গলা আস্তে আস্তে ঠাসে ধরে। তো হঠাৎ করে তার স্ত্রীর গায়ে যখন এরকম করে থাবা মারে, তখন তার স্ত্রী লাফ দিয়ে ওঠে। ওঠার পর তখন
সেই স্ত্রী তখন চিৎকার করে, কী হয়েছে, কী হয়েছে তোমার, কী হয়েছে, কী হয়েছে তোমার। তো তখন চট করে যায় সেই কুপি বাতিটার আলো আরেকটু জোরে দেয়, দেওয়ার পর দেখে তখন সে তার স্বামী উঠে গলা ধরে এরকম করে বসে খাক খাক করে কাশতে লাগে। কী হয়েছে তোমার, কী হয়েছে? তখন বলে যে এই ঘটনা, আমাদেরকে এই বাড়িতে থাকতে দিবে না, এই বাড়িতে আমাদেরকে থাকতে দিবে না, আর যদি থাকে আমাদের বংশের বাতি দেওয়ার মতো কাউকে রাখবে না। তো বলতে যে আসলে ঘটনাটা কি। একদিন ওই বড় ছেলে মানে ভয় পেলো, আর একদিন দেখি বিড়াল ঘরের মধ্যে এরকম। আবার ঠাকুরের ঘরে তো যখন যাই মাঝে সাঝে এক ধরনের বিড়াল বসে থাকে। তো বলতেছে ঠাকুরের ঘরে যাই যখন বিড়াল বসে থাকে, মানে বলছে হ্যাঁ, বলছে কয়েকদিন আগে আমি পূজা করার জন্য আমি ঘরের মধ্যে গেছি, যাই দেখি একটা বিশাল ঠিক এই বড় এত বড় সাইজের একটা দানব আকৃতি বিড়াল, তার চোখ এইরকম জলজান্ত, এইরকম বিড়াল, তখন জলজান্ত চোখ আগুনের মতন ঝলকিচ্ছে, লাল টক টক করেছে। আমি না ওই দেখে ভয় পেয়ে গেলাম। তো আমি তখন মনে করলাম হয়তো পূজা লওয়ার জন্য কোনো ঠাকুর হয়তো বা এরকম রূপ ধরে আসতে পারে। তো এই কথা বলার পর আমি যখন পূজার থালাটা যখন আমি ঠাকুরের সামনে রাখি, হঠাৎ অচমকায় সেই বিড়াল আমার উপর অ্যাটাক করে বসে। সে অ্যাটাক করে বসে আমার মুখের উপরে এরকম করে আঁচড় মারতে লাগে, কিন্তু আমি মুখ চোখটা মাথাটা পিছন দিকে যখন নিই তখন আমার বুকের উপরে আঁচড় লাগে। এই যে দেখো আমার শরীরে এখন সে আঁচড়ের দাগটা আছে। তখন বলতেছে যে ঠিক আছে, কালকে আমরা আবার পুরোহিতে ডেকে আনবো, দেখি কি আসলে ঘটনাটা কি। তো যাই হোক, এক পর্যায়ে তখন সে সকাল হওয়ার পর আবার পুনরায় সে ঠাকুরকে ডেকে নিয়ে আসার পর সে ঠাকুর একজন তান্ত্রিককে ডাকার পর সে তান্ত্রিক আসন সাধনে বসার পর তখন বলতেছে যে এই বাড়িটা যেটা করা হয়েছে একটা কবরস্থানের উপর বাড়ি করা হয়েছে। এটা একটা মানে অপরিতৃপ্ত, যারা মৃত্যুবাসী মরে যায়, অপরিতৃপ্তভাবে মরে যায়, তাদেরকে দাফন করা হতো। এবং এই বাড়িতে 3টাই মাত্র এই কবরস্থান আছে। আর এই অপরিতৃপ্ত আত্মাগুলো নিয়ে এইভাবে এই অঘটনগুলো ঘটাচ্ছে। তখন বলতেছে তাহলে বুদ্ধি, তখন বলতেছে যে আসলে এই আত্মাগুলোকে বন্দি করতে হবে, আর নয়তো বা এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যে আমি আত্মাগুলোকে যখন বন্দি করব, এটা তোমাদের ভুলের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এটা আবারও পুনরায় নষ্ট হয়ে যাবে। তো তার চেয়ে বরং ভালো হবে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। আর জায়গাটা যার থেকে তোমরা কিনেছো তার কাছ থেকে একবার শুনেছ? তো তখন সে বলেছে যে না, জায়গা যার কাছ থেকে আমরা কিনেছি সে তো আমাদেরকে কবরস্থানের কথা বলেনি। তো বলছে তাকে ডাকো। তো এই কথা বলার পর তখন লোক মাধ্যমে তাকে ডাকে আনা হয়। আনার পর সে লোকটা দেখে যে একজন সাধু এবং একজন তান্ত্রিক বসে আছে। এটা দেখে না তার ভয় লাগে গেল। এই ঘটনাটা দেখার পর তখন তার ভয় হয়। তো বলছে যে কিরে বৎস, এদিকে আয়, ভয় নাই, এদিকে আগে আয়, ভয় নাই, সত্য করে যে ঘটনাটা সেটা বলতো। এই জায়গাটা যে এই লোকের কাছে বিক্রি করেছিস, এই জায়গার কোনো কবরস্থান ছিল কি না? তখন বলতেছে হ্যাঁ, এটা আমার দাদার আমলের এই জায়গাটা ছিল, এবং দাদার আমলের 3টা আমরা শুনেছি কিন্তু আমরা কখনো দেখিনি। এইখানে 3টা কবর ছিল। আর মাঝে মাঝে এখানে কিছু অলৌকিক ঘটনাগুলো ঘটে যেত। মাঝে মাঝে যখন যে লোকগুলো এককভাবে আসতো তখন তাদের উপর একটা অ্যাটাক করার মতো সিস্টেম হয়ে যেত, এবং তারা খুব ভীতু হয়ে যায়, অনেকে মারা যায়। তো তখন সেই জমিদারটা বলে ওঠে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কথাটা কাজে মিলল। আমি যখন এই বাড়িটা করতে লাগি তখন একজন লোক এখান থেকে মারা যায়। তো বলতেছে তাহলে নিশ্চিত কোনো ঘটনা ঘটে গেছিল তার সঙ্গে। তো যাই হোক, তখন সে সম্পূর্ণ কিছু শোনার পর সেই জমিদার বলে যে আমাদের কাছে জমিটা তো বিক্রি করা ঠিক হয়নি, আমরা তো হিন্দু লোক, তুই তো জানিস, আর তুই তো শুনিসও কিন্তু দেখিসনি, জানা সত্ত্বেও তুই কী জন্য বললি না? যদি আমাদেরকে বলতিস যে এখানে 3টা কবর আছে, তাহলে আমরা এই কবরের জায়গাগুলো ছেড়ে আমরা বাড়ি করতাম, তাহলে তো আজ আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটতো না, আর আজ আমাদেরকে এই বাড়িটা ছাড়া লাগতো না। তো এই কথা বলার পর তখন বলছি যে কাকা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তো এই কথা বলার পর তখন তারা অনেক কাকুতি মিনতি করে সে মাপ নেয় এবং ক্ষমা দৃষ্টিতে মানে ক্ষমা চায়। চাওয়ার এক পর্যায়ে তখন বলছে তাহলে আপনারা বাড়ি ছেড়ে দেন। তো এই কথা বলার পর তখন তার কয়েকদিন পর যখন বাড়িটা ছেড়ে যাবে, তো তখন তারাও সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা একটা জায়গা দেখে আমাদের যে পুরানো বাড়ি আছে পুরানো বাড়িতে আমরা পার হয়ে যাব 2-1 দিনের মধ্যে। ঠিক যখন 2-1 দিনের মধ্যে যখন পার হয়ে যাব এই কথাটা বলে সিদ্ধান্ত নেয়, ঠিক সেই দিন রাতের বেলা আবারও পুনরায়
তার বড় ছেলের রূপ ধরে তখন চলে আসে। আসার পর তখন ডাক দেয় তার দরজায়, ও বাবা বাবা, ও বাবা বাবা, কয় কে? আমি বাবা, গেটটা খোলো। যখন গেটটা খোলে তখন দেখে, কি আর বলবো, বিক্ষিপ্ত একটা চেহারা হয়ে গেছে, বিশাল দানব আকারে একটা লোক, হ্যাঁ মানে দানব আকারের লোক। তখন সেই লোকটা হঠাৎ করে তখন তার রূপই চেঞ্জ হয়ে গেছে, অন্য ধরনের একটা ভয়ঙ্কর একটা চেহারা হয়ে গেছে। সে দেখে তখন আতঙ্কে তখন চিৎকার করে ওঠে, ও বাবারে মামারে মরে গেলাম, কে কোথায় আসো বাঁচাও বলে তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এত জোরে সে চিৎকার করে ওঠে, ও বাবার মারে মরে গেলাম, এই চিৎকার করে ওঠা মানে তখন তার স্ত্রীও কিন্তু সেই বিছানায় শোয়া ছিল এবং তার স্ত্রীও তাকে বলে যে কে, কয় এত রাতে ছেলে ডাকিছে, কি হয়েছে? তো তখন সেই স্ত্রীটাও কিন্তু দেখে যে যখন গেটটা খোলে, স্বামী স্ত্রী দুইজনে দেখে মনে করেন যে আগে স্বামী দেখে, আগে দেখার পর সেই স্বামী চিৎকার করে ওঠার পর সেন্সলেস হয়ে যায়। তো এক পর্যায়ে তখন সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলো। পরের দিন সকালে তার সন্তান এসে দেখে দুইজনে ওখানে পড়ে আছে। তো এক পর্যায়ে চোখে জল টল ছিটায় তখন জ্ঞান ফেরানো হয়। কিন্তু এই ঘটনাটা ঘটার পর তখন সেই দিন সেই অবস্থায় তার আত্মীয় স্বজন সবাইকে ডেকে জিনিসপত্র কিছু যতটুকু প্রয়োজন নেয় আর বাদ বাকি না নিয়ে তারা ওই বাড়ি ছেড়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর থেকে তখন সেই বাড়িটা আস্তে আস্তে যে পরিত্যক্তই থেকে গেল। তো এখনো সেই বাড়িটা পরিত্যক্ত আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর আপনাদের জীবনে যদি এইরকম কারো কোনো ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারেন এবং আপনি চাইলে নিজে রেকর্ড করে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।